হ্যালো বন্ধুরা, বেঙ্গলি মিস্ট্রিয়াস শোতে তোমাদেরকে স্বাগত। আজ আমি তোমাদেরকে সত্য ঘটে যাওয়া কয়েকটি ভূতের গল্প বলতে চলেছি। তো চলো শুরু করা যাক। প্রথম যে গল্পটি তোমাদেরকে বলতে চলেছি সেটি সায়ন নামে একজন আমাকে বলেছিল। সায়ন আমাকে বলেছিল ঘটনাটি তার দাদুর সাথে ঘটেছে ও তার দাদুই ঘটনাটি সায়নকে বলেছিল। ঘটনাটি ত্রিপুরা রাজ্যের গোমতী জেলার একটি ছোট গ্রামে ঘটেছিল। এই ঘটনাটি আমি সায়নের বক্তব্য অনুসারে বলবো। তাহলে চলো শুরু করা যাক। আমার নাম সায়ন। আজ আমি যে ঘটনাটি তোমাদেরকে বলতে চলেছি সেটি আমার দাদুর সাথে প্রায় 50 বছর আগে ঘটেছিল। আমার দাদু ত্রিপুরার ছোট একটি গ্রামে থাকতো, যেখান থেকে শহর অনেক দূরে ছিল। আমার দাদুকে মাঝে মধ্যে কাজের জন্য শহরে যেতে হতো। সেই সময় এখনকার মতো এত গাড়ি ছিল না, তাই আমার দাদু সব জায়গাতে পায়ে হেঁটে যাতায়াত করতো। আমার দাদু যেখানেই যেত সাথে একটা লাঠি রাখতো নিজেকে রক্ষা করার জন্য। তো একদিন আমার দাদুকে এক আত্মীয়ের বাড়ি যাওয়ার কথা ছিল এবং গন্তব্যস্থল অনেক দূরে ছিল। পায়ে হেঁটে যাবে বলে আমার দাদু ভোরবেলা বের হলো এবং গন্তব্যস্থলে পৌঁছতে অনেক ঘন্টা লেগে গেল। তারপর সেখানে গিয়ে আমার দাদুর যে কাজ ছিল তা মিটিয়ে নিল। কাজ মিটতে মিটতে প্রায় সন্ধে হয়ে গেল। সেই আত্মীয়টি আমার দাদুকে বলল সন্ধে হয়ে গেছে, আজ বাড়ি যেতে হবে না। কিন্তু আমার দাদু শুনল না এবং বাড়ির দিকে রওনা দিল। সেই সময় সব জায়গাতে পাকা রাস্তা ছিল না। আমার দাদুকে বাড়ি পৌঁছাতে তাই বিলের মধ্যে দিয়ে যেতে হতো। বিলে প্রায় হাঁটু পর্যন্ত জল ছিল। আমার দাদু যখন বিলের সামনে গিয়ে পৌঁছলো তখন দেখতে পেল একটি পেতলের থালায় 4টি মাটির প্রদীপ জ্বলছে এবং পেতলের থালাটি জলে ভাসছে। আমার দাদু ভাবলো কেউ হয়তো এখানে এসে কোনো পুজো দিয়ে গেছে। তারপর আমার দাদু সামনের দিকে এগোতে লাগলো। কিছু দূর যাওয়ার পর আমার দাদু আবার সেই থালাটি দেখতে পেল এবং তাতে এখনও 4টি প্রদীপ জ্বলছিল। তখন আমার দাদু ভাবলো বিলের জলে তো কোনো স্রোত নেই, তাহলে থালাটি এত দূর ভেসে আসলো কিভাবে? তারপর আমার দাদু দেখতে পেল থালাটি জলে ভেসে বেড়াচ্ছে, কিন্তু জলে কোনো স্রোত নেই, একেবারে স্থির। এবং সেই থালাটি আমার দাদুর চারপাশে পাক খেতে লাগলো। কিছুক্ষণ পর দাদুর ঠিক একেবারে সামনে এসে স্থির হয়ে গেল। তখন আমার দাদু বুঝতে পারল যে সে ভূতের কবলে পড়েছে এবং যদি সে ভয় পায় তো সে মারা যাবে। তাই সে ভয় পেল না। ও থালাটির সামনে এসে চিৎকার করে বলল, তুমি কে তা আমি জানি না, তবে যেই হও না কেন সামনের থেকে সরে যাও, আমাকে তাড়াতাড়ি বাড়ি যেতে হবে। কিন্তু থালাটি সরল না। তখন আমার দাদু সাহস দেখিয়ে সামনের দিকে এগোতে লাগলো এবং থালাটির কাছে আসতেই থালাটি অদৃশ্য হয়ে গেল। তারপর আমার দাদু বাড়ি চলে এলো। প্রথম গল্পটি এই পর্যন্ত। চলো দ্বিতীয় গল্পটি শুরু করা যাক। দ্বিতীয় ঘটনাটি আমাকে সন্দীপ নামের একজন বলেছিল। তো এই ঘটনাটি আমি সন্দীপের বক্তব্য অনুসারে বলবো। আমার নাম সন্দীপ। আমি পশ্চিমবঙ্গের আলিপুরদুয়ার জেলার ছোট একটি গ্রামে থাকি। আজ আমি তোমাদের যে ঘটনাটি বলতে চলেছি সেটি আজ থেকে প্রায় 10 থেকে 15 বছর আগে ঘটেছিল। আমাদের গ্রামটি ছিল জঙ্গলের পাশে। আমাদের গ্রামে পৌঁছানোর জন্য প্রধানত দুটি রাস্তা ছিল এবং দুটি রাস্তা একটি মন্দিরের কাছে এসে ভাগ হয়ে গেছিল। একটি ডান দিকে গেছিল এবং একটি বাঁদিকে। ডান দিকের রাস্তাটি ঠিক ছিল এবং গ্রামের সব লোক সেই রাস্তা দিয়ে যাতায়াত করত, কিন্তু বাঁদিকের রাস্তাটি ছিল ভুতুড়ে। তো একবার একজন ব্যক্তি কাজের জন্য গ্রামের বাইরে গিয়েছিল, কিন্তু ফিরতে তার রাত হয়ে গিয়েছিল এবং যখন সাইকেল নিয়ে সে মন্দিরের কাছে এলো
তখন চারদিকে ছিল অন্ধকার। তার ফলে সে ভালো রাস্তাটিতে না ঢুকে ভুতুড়ে রাস্তাটিতে ঢুকে পড়ল। সাইকেল নিয়ে কিছু দূর যাবার পর সে দেখতে পেল একটি মহিলা লাল শাড়ি পরে গাছের তলায় বসে রয়েছে। সে ভাবল মহিলাটি মনে হয় পথ হারিয়ে ফেলেছে, ও রাস্তা চিনতে পারছে না, সেই জন্য সে এখানে বসে রয়েছে। তখন সে তার সাইকেল দাঁড় করিয়ে মহিলাটির সাহায্যের দরকার কিনা জিজ্ঞাসা করতে যেতে লাগলো। কিন্তু 2-4 পা যাওয়ার পর তার মনে আসলো যে সেও তো পথ ভুল করেছে, ও ভুতুড়ে রাস্তায় এসে গেছে। এই কথাটা মাথায় আসতেই সে সাইকেল না নিয়েই দৌড়ে পালাতে লাগলো। কিছু দূর যাওয়ার পর সে পিছন দিকে তাকালো ও দেখতে পেল মহিলাটি এবার দাঁড় হয়েছে, তার চুল হাওয়াতে ভাসছে। এটা দেখতেই ভয়তে তার পুরো শরীর ঠান্ডা হয়ে গেল, ও হাত পা জমে যেতে লাগলো। এবং হঠাৎই সে দেখতে পেল মহিলাটি তার কাছে আসছে। মহিলাটি যখন কিছুটা দূরে ছিল তখন সে দেখতে পেল মহিলাটির দাঁত ও নখ সাধারণ মানুষের চেয়ে অনেক বড়। এইসব দেখে সে আরও ভয় পেয়ে গেল। ও ভগবানের নাম নিয়ে আবার দৌড়তে শুরু করলো এবং দৌড়ে একেবারে মন্দিরের সামনে গিয়ে উঠল। ও সেই রাতটা মন্দিরেই কাটিয়ে দিল। পরদিন সকালে সে বাড়ি চলে গেল এবং গ্রামের লোককে সব কথা বলল। দ্বিতীয় গল্পটি এই পর্যন্ত। চলো তৃতীয় গল্পটি শুরু করা যাক। তৃতীয় ঘটনাটি আমাকে বাংলাদেশের অর্ণব নামে একজন বলেছিল। তো এই ঘটনাটি আমি অর্ণবের বক্তব্য অনুসারে বলবো। আমি অর্ণব। আমি বাংলাদেশের রাজশাহী শহরে থাকি। আজ আমি তোমাদের যে ঘটনাটি বলতে চলেছি সেটি আগের বছর ঘটেছিল। আমি আমার মাসির বাড়ি ঘুরতে গিয়েছিলাম। আমার মাসির বাড়ি ছিল গ্রামে এবং আমার মাসিদের আম বাগান ছিল। তো প্রত্যেক রাতে আমার মেসো আর মাসির ছেলে রাতের বেলায় আম বাগানে গিয়ে থাকতো আম পাহারা দেওয়ার জন্য। তো আমি যাবার কয়েকদিন পর মেসোর শরীর খারাপ করলো। তো সেদিন আমবাগানে পাহারা দিতে আমি আর আমার মাসির ছেলে গিয়েছিলাম। সন্ধ্যে 7টা বাজতেই আমরা মাদুর, টর্চ, একটা লাঠি ও মশা তাড়ানোর মটিং ও দেশলাই নিয়ে আমবাগানের দিকে রওনা দিলাম। রাত 11টা নাগাদ আমি শুয়ে পড়লাম, কিন্তু মাসির ছেলে তখনও জেগেছিল। যখন রাত 2টো বাজে তখন আমার ঘুম ভেঙে গিয়েছিল। তবুও আমি আমার চোখ খুলতে পারছিলাম না। আমার হাত ও পা মনে হচ্ছিল অবশ হয়ে গিয়েছে। তারপর যখন হাত ও পা ঠিক হলো তখন দেখি আমার মাসির ছেলে কিছু দূরে দাঁড়িয়ে একটা জিনিসের উপর নজর রাখছে। আমি উঠে গিয়ে মাসির ছেলেকে ডাকতে লাগলাম, কিন্তু একবার ডাকতেই মাসির ছেলে আমাকে চুপ করে ওর কাছে যেতে বলল। আমি আস্তে আস্তে ওর কাছে গিয়ে বললাম, কি হয়েছে? তখন আমার মাসির ছেলে বলল, ওই সামনের আম গাছটার দিকে তাকিয়ে দেখ। আম গাছটির দিকে তাকাতেই দেখতে পেলাম আম গাছের ডালে একটি ছোট মেয়ে পা ঝুলিয়ে বসে আছে। তখন আমি মাসির ছেলেকে জিজ্ঞাসা করলাম, এটা কে? তখন মাসির ছেলে বলল, কিছুদিন আগে এই মেয়েটির অ্যাক্সিডেন্টে মৃত্যু হয়েছে। এই কথা শুনে আমি ভয় পেয়ে গেলাম, কিন্তু মাসির ছেলে আমাকে ভয় পেতে বারণ করলো। ও তাড়াতাড়ি শুকনো পাতা জোগাড় করে আগুন জ্বালালো। আগুন জ্বালানোর কিছুক্ষণের মধ্যে বাচ্চাটির আত্মা অদৃশ্য হয়ে গেল। সেই রাতে আমার আর ঘুম আসেনি। পরদিনই আমি মাসির বাড়ির থেকে বাড়ি চলে গেলাম। তো বন্ধুরা, আজ এই পর্যন্ত। উপস্থিত হব পরবর্তী ভিডিও নিয়ে। তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে তো ভিডিওটি লাইক ও শেয়ার করো। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও পরবর্তী ভিডিওটির নোটিফিকেশন পেতে।